সুপ্রিয় দর্শক, আমাদের হাতে পাওয়া বাংলাদেশের চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করতে সক্রিয় ইউনূসের চামচারা। বিপদে পড়ছে বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। জানিয়ে দেব, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মন্তব্যে ঝড় উঠেছে বাংলাদেশে। শস্যের মধ্যে ভূত, নির্বাচন ইঞ্জিনিয়ারিং, জামায়াত ইসলাম যে কারণে ক্ষমতায় আসতে দেয়নি, উপদেষ্টারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমি রাজশাহী বলছি এই জন্য রিজনাল ভয়েস আছে, আপনারা যদি ভয়েস শুনতে চান আমরা আপনাদেরকে, আপনারা শুনেছেন, আচ্ছা তাহলে তো ঠিক আছে, আমরা তার বিচার দাবি করছি। এদিকে বাংলাদেশের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জামানার ইতি ঘটতেই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা সাজানো, নাকি পরিকল্পিত? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তুমি কোন বাস? অনেক আমরা সহ্য করেছি। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে। এগুলাকে আমরা বলবো গুপ্ত। আপনি ঢাকা হাটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হাত ধরেই প্রকাশ পাচ্ছে ইউনুস উপদেষ্টাদের দুর্নীতির খতিয়ান। থাকতে বিস্তারিত প্রতিবেদনে। একেবারে ভিন্ন পরিবেশে এবার বাংলাদেশে পালিত হল ঐতিহাসিক ৭ মার্চ। পদ্মাপাড়ে পালাবদলের পর বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছিল। সেই সব প্রশ্নের মধ্যে একটি ছিল, দেশে আদৌ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে? গত ১.৫ বছরে যে অরাজকতার মধ্যে দিয়ে বাংলাদেশবাসী দিনযাপন করছিলেন, তার কি অবসান ঘটবে? নাকি জামায়াত ক্ষমতা দখল করে দেশে মৌলবাদী শাসন ফিরিয়ে আনবে? বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। তারেক রহমান ক্ষমতায় আসীন হওয়ার পর দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়, তা হল ঐতিহাসিক ৭ মার্চ এবছর কিভাবে পালিত হবে। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৭ মার্চ উদযাপনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে যে ছেদ পড়ছিল, বিএনপির নতুন সরকারেও তা কাটেনি। বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে ২৪ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে ইতিহাসে সবচেয়ে কোণঠাসা অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। হাসিনার ১৫.৫ বছরের শাসনামলে প্রতি বছর নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হতো জাতীয় শহীদ দিবস। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ৭ মার্চ সহ ৮টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়। বদলে যাওয়া বাস্তবতায় ঐতিহাসিক এই দিনে কোনো কর্মসূচির কথা শোনা যায়নি। গত বছর মে মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। দলটির নেতাকর্মীরা হয় পলাতক, নয়তো জেলে। ক্ষমতা হারানোর পর থেকে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড ফেসবুকেই সীমাবদ্ধ। ৭ মার্চ ঘিরেও এর ব্যতিক্রম দেখা যায়নি। জাতির মুক্তি সংগ্রামের স্বপ্নে ধারাবাহিক আন্দোলনের এক পর্যায়ে ৫৫ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে যান। তৎকালীন রেস কোর্সের সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে ২৩ বছরের বঞ্চনার ইতিহাস ১৯ মিনিটে তুলে ধরে সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শুরু হয় মুক্তিযুদ্ধ। পাকিস্তানি শোষক, দখলদার ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে স্বাধীনতা। একটি বাক্য আর একটি সাক্ষাৎকার, আর তা নিয়ে তোলপাড় বাংলাদেশ। জন্ম দিয়েছে নতুন বিতর্কের। রিজওয়ানা হাসানের বক্তব্য কি উগ্রবাদ বিরোধী অবস্থান, নাকি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকারোক্তি? রাজনীতিতে একটি বাক্যই আগুন ধরিয়ে দিতে পারে পুরো মাঠে। হঠাৎ একটি বাক্য সামনে চলে আসে।
তদারকি সরকারের এই সাবেক উপদেষ্টা বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি। তিনি বলেন, সমাজে একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে মূলধারার আসতে না পারে, এবং সেই কাজটা আমরা করতে পেরেছি। রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়। সে সময় মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন, মহিলাদের নিয়ে কটূক্তির ঘটনা সামনে আসে। ৫ই অগাস্টের পর পরিস্থিতি আমাদের জন্য খুবই চাপের ছিল। একদিকে ছিল বিশৃঙ্খলা, অপরদিকে আমাদের মূল্যবোধ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা বেশ কঠিন ছিল, কিন্তু আমরা সেই ভারসাম্য রক্ষা করতে পেরেছি। রিজওয়ানা বলেন, আলোচনার এক পর্যায়ে উপস্থাপক নির্বাচনের প্রসঙ্গ তুললে তিনি শুধু এতটুকু বলেন যে বিরোধী দলের যেসব উদ্যোগ নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত সেসব বিষয়ে তারা কাজ করবেন। এরপর আবার মূল প্রশ্নে ফিরে গিয়ে তিনি উগ্রবাদ প্রসঙ্গেই কথা বলেন। সাবেক উপদেষ্টা বলেন, পুরো আলোচনায় তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, কারণ সেটি প্রাসঙ্গিক ছিল না। তবে তিনি এটাও বলেছেন, বিরোধী দল অবশ্যই গণতন্ত্রের মূলধারার অংশ। রিজওয়ানার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে জামায়াত। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রিজওয়ানা হাসানের বক্তব্য আসলে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ইঙ্গিত। যদি কেউ বলেন রাজনৈতিক শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি, তাহলে প্রশ্ন ওঠে কিভাবে তা করা হয়েছে। এতে বোঝা যায় নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্মকর্তাদের মধ্যে কোনো দলকে জয়ী করা বা পরাজিত করার কোনো পরিকল্পনা ছিল কিনা। এখানে নতুন বিতর্কের জন্ম দেয়, কারণ তাহেরের ভাষায় রিজওয়ানা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী হয়ে গিয়েছেন। যদিও কোনো শক্তিকে রাজনীতির মূলধারায় আসতে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্ত কি দলগত সিদ্ধান্ত, নাকি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি প্রশাসনিক প্রতিরোধের কথা? দলের অনুমতি ছাড়া সব প্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় রমনা থানার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। দলের এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। রোববার ৮ই মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই জবাব চাওয়া হয়। এর আগে রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসউদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানোসহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ সমন জারি করেন। সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বেলা 11:30টায় মামলাটি গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন আদালত। এরপর নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে ওই সমন জারি করেন বিচারক। মামলায় বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ৩টি ধারায় অভিযোগ আনা হয়, তবে আদালত মানহানিসহ ২টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। এ মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেন। মামলায় বাদীর অভিযোগ, নাসিরুদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সাথে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচনে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। দুর্নীতির গুদাম। এতদিন সেই গুদামের দরজা বন্ধ ছিল। তদারকি সরকার বিদায় নিতেই দুর্নীতির সেই কালো গুদাম থেকে বেরিয়ে আসছে একের পর এক কালো বিড়াল। ১.৫ বছরের মধ্যে একটা সরকারের উপদেষ্টারা যে এই পরিমাণ দুর্নীতি করতে পারে, সেটা বিশ্বাস করাই কার্যত কঠিন হয়ে পড়েছে। তদারকি সরকার বলেছিল তারা গণতন্ত্রে বিশ্বাস করে, সেটাও যে অন্তঃশ্বাসশূন্য, সেটাও এখন প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের বিশেষ একটি খবরের গোষ্ঠীকে তদারকি সরকারের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিল। ইউনূস সরকার বিদায় নিতেই সেই গোষ্ঠী তাদের খবরের কাগজে এবার ইউনূস সরকারের উপদেষ্টাদের পাহাড় প্রমাণ কুকীর্তি কাহিনী ফাঁস করছে। তাদের বিরুদ্ধে দুদকে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কোনো উপদেষ্টা দুর্নীতিতে জড়িত না থাকলেও তাদের পিএসএ কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। শুধু কি তাই, ক্ষমতায় থাকা অবস্থায় উপদেষ্টাদের বিভিন্ন সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মিলেছে দুর্নীতি আর অনিয়মের ভয়াবহ তথ্য। সদ্য সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। সংশ্লিষ্ট সূত্রগুলি বলছে, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের ছাত্র জনতা বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতার ভার তুলে দিয়েছিল, অভিযোগের পাহাড় দেখে এখন মনে হচ্ছে তারা যেন সেই ক্ষমতা ও প্রভাব কাজে লাগিয়ে হাত খুলে লুটপাট করেছেন।
অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের অগাস্টে তিনি দাবি করেন অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়, তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদা বখশ চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থপাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের আমলেই উপদেষ্টাদের দুর্নীতির বিষয় সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের অগাস্টে তিনি দাবি করেন অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। যদিও অন্তর্বর্তী সরকার সেসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে সে সময়, তবে ক্ষমতা ছাড়ার পর সেই ভিত্তিহীন অভিযোগ যেন এখন একে একে ভিত্তি পাচ্ছে। দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যেই এসব লিখিত অভিযোগ জমা পড়ে। দুর্নীতির অভিযোগ ওঠায় অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদা বখশ চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে মানি লন্ডারিং ও অর্থ পাচার তদন্তের দায়িত্বে থাকা এই সংস্থা। আমি আমার কথা শুরু করতে বাংলাদেশের রাজনীতি তখনই সরল দেখায় চলে, দৃশ্যমান ঘটনার আড়ালে সবসময় আরেকটি স্তর থাকে, অদৃশ্য কিন্তু কার্যকর। আমরা যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি সেখানে দুটো বিষয় সমান্তরালভাবে সামনে এসেছে। একদিকে 5 আগস্ট পরবর্তী মামলাগুলোর পুনর্মূল্যায়নের ঘোষণা, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলের জেলা উপজেলা কার্যালয় খোলার উদ্যোগ। এর অভ্যুত্থান ছিল রাষ্ট্রের জন্য এক সহিংস এবং অস্থির সময়। প্রাণ গেছে প্রায় 1,000 মানুষের, আহত হয়েছেন কয়েক হাজার। সেই রক্তের স্মৃতি এখনো তাজা। জামিনের শর্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন আটক রাখার ঘটনাও ঘটেছে। অর্থাৎ ন্যায় বিচারের ভাষা কখনো কখনো প্রতিশোধের হাতিয়ারও রূপ নিয়েছে। নতুন সরকারের মামলাগুলো যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত তাই নীতিগতভাবে স্বাগতযোগ্য।